কমপ্লিটিং সেন্টেন্স মিন্স একটা কমপ্লেক্স সেন্টেন্সকে দেওয়া থাকবে, ওই সেন্টেন্সকে যে কোনো একটা অংশ দেওয়া থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সের কয়েকটা ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, যে কোনো একটা ক্লজ দেওয়া থাকবে এবং আমাদেরকে ওই ক্লজটি দেখে বাকি অংশটুকু পূরণ করতে হবে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা বিগত ক্লাসগুলোতে, তোমরা যদি দেখে থাকো, বিগত ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা আজকে একটা কমপ্লিটিং সেন্টেন্স সেট ধরেছি, এটা আমাদের একটা বোর্ডে এসেছে ইতিমধ্যে। তো আমরা সেইটা করার চেষ্টা করব এবং এটার রুলসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের এই যে সিলেবাসটা দেওয়া আছে, তোমাদের পরিবর্তিত যে সিলেবাসের অন্যতম মেজর একটা টপিক, গ্রামাটিক্যাল টপিক হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। এখানে পরীক্ষায় কিভাবে আসবে, পরীক্ষায় আসবে 60টা প্রশ্ন দেওয়া থাকবে, 60টা কোশ্চেন থাকবে, 1 মার্কস করে 7 মার্কস, 7 পূরণ 1 = 7। তাহলে 60টা প্রশ্ন থাকবে, 1 মার্কস করে। আমাদের এই প্রশ্নের জন্য 7 মার্কস নির্ধারিত। পরিবর্তিত সিলেবাসে, আগের সিলেবাসে কিন্তু ছিল 10টা ছিল, 10টা থেকে আমাদের 0.5 করে 5 ছিল। এখন আমরা এখানে একটু হালকা চেঞ্জ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখন প্রশ্ন দেওয়া থাকবে 60টা এবং 1 মার্কস করে 7 মার্কস। তো কমপ্লিটিং সেন্টেন্সটা ইতিমধ্যে আমরা এটা বহুবার আমরা আলোচনা করেছি। কমপ্লিটিং সেন্টেন্স আমরা যে জিনিসটা দেখে থাকি সেটা হচ্ছে যে সেন্টেন্সের যেই স্ট্রাকচারটা আসে, স্ট্রাকচারালি সেন্টেন্সের 3 প্রকার থাকে আমরা জানি: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সেরই একটা খণ্ডিত রূপ। কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে, যেই সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। তো কমপ্লেক্স সেন্টেন্সের আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সে হয় প্রিন্সিপাল ক্লজ দেওয়া থাকবে অথবা সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া থাকবে। প্রদত্ত অংশ দেখে আমাদেরকে বাকিটা ধারণা করতে হবে এবং সেই ধারণা অনুসারে আমাদেরকে সেন্টেন্সটা পুরাই দিতে হবে। তো এর মধ্যে কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে, কিছু কানেক্টরস আছে, যেগুলো দিয়ে আমরা আসলে এই রুলসগুলোকে শিখি বা আমরা এই জিনিসটা বুঝতে পারি যে এটা কোন রুলসের আন্ডারে পড়েছে। তো সেরকম করেই আমরা আজকে প্রায় 8টা সেন্টেন্স ধরেছি এবং এগুলো আমরা করার চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আমরা এই রুলসগুলো একটু আলোচনা করব, যে কোন ওয়ার্ড থাকলে বা কোন রুলস বা কোন ধরনের ওয়ার্ড থাকলে কী ধরনের রুলস আসে, কোন ধরনের কানেক্টরস থাকলে কী ধরনের রুলস ব্যবহৃত হয়, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি, কথা না বাড়ি আমরা এই নাম্বারটা দিয়ে শুরু করি। আগে আমি পড়ে শোনাই। ইট ওয়াজ রেইনিং, ওয়াজ বলেছে, পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি পড়ছিল। নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড। নো সুনার হ্যাড, এটা এমন একটা রুলস যে এর অর্থ হলো যে যেই মাত্র। তাহলে নো সুনার হ্যাড, হ্যাড কিন্তু আমরা জানি যে পারফেক্টের একটা অক্সিলারি ভার্ব, পারফেক্টের জন্য আমরা হ্যাড ব্যবহার করি, পাস্ট পারফেক্টের জন্য। তাহলে নো সুনার হ্যাডযুক্ত অংশে দেখো যে ভার্বটা ভিত্রি পজিশনে আছে, স্টপের ভিত্তি হচ্ছে স্টপড। তাহলে হ্যাডযুক্ত অংশের ভার্বটা হবে স্টপড। তাহলে পরবর্তী অংশে কী হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অংশে শূন্যস্থান দেওয়া আছে এবং আমরা এখানে নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড, যেইমাত্র বৃষ্টিটা থেমে গেল, দেন আমরা পরবর্তী অংশ সেই স্ট্রাকচারটা অনুসরণ করে দেব। যে আমরা আসলে জানি যে পাস্ট পারফেক্ট টেন্স সবসময় কিন্তু 2টা টেন্সের সমষ্টি। পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু সিঙ্গেল একটা টেন্স থাকে না। অন্যান্য সকল টেন্সে যেমন সিঙ্গেল একটা সময়ের উল্লেখ থাকে, পাস্ট পারফেক্টে কিন্তু সিঙ্গেল একটা সময়ের উল্লেখ থাকে না। পাস্ট পারফেক্টের সময়ের উল্লেখ থাকে 2টা। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট নিজে, আর তার পারফেক্ট হওয়ার জন্য আগে একটা পাস্ট টেন্স থাকতে হয়, ওই পাস্ট টেন্সের উপর ডিপেন্ড করে সে পারফেক্ট হয়। সুতরাং আর একটা থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে 2টা টেন্সের সমন্বয় হচ্ছে পাস্ট পারফেক্ট। যেটা তুলনামূলক আগে ঘটেছে সেটা পারফেক্ট, আর যেটা তার একটু পরে ঘটেছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এই স্ট্রাকচারটা বা এই টেন্সের রুলসটা দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে আমরা হ্যাডযুক্ত অংশ পাস্ট পারফেক্ট, তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট, ভার্বটাকে V2-তে নিয়ে যেতে হবে। তাহলে আমরা চিন্তা করি, নো সুনার হ্যাড দ্য রেইন স্টপ, যেই মাত্র বৃষ্টি থেমে গেল, দেন
সাবজেক্ট ভার্ব অবজেক্ট। উই ওয়েন্ট আউট, সাবজেক্ট গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, আউট আমরা এখানে দিলাম, এটা অবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নো সুনার হেডযুক্ত সেন্টেন্সে প্রথম অংশ বা হেডযুক্ত অংশটি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং দ্বিতীয় অংশ দেনের পরবর্তী অংশ হবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা স্ট্রাকচারটা আরেকবার বলি। নো সুনার হেড দিয়ে আমরা প্রকাশ করি যেই মাত্র, এবং নো সুনার হেডযুক্ত অংশটি হবে পাস্ট পারফেক্ট এবং পরবর্তী অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম। এই ধরনের যতগুলো আসবে নো সুনার হেড দিয়ে, আমরা এখানে নো সুনারের পরিবর্তে আমরা আরও দুটো অপশন ইউজ করতে পারি। একটা হচ্ছে স্কার্সলি হেড আর একটা হচ্ছে হার্ডলি হেড, অর্থ কিন্তু সেম। এখানে আমরা নো সুনার ইউজ করেছি, এখানে আমরা পরবর্তীতে ইচ্ছা করলে এখানে স্কার্সলিও চলে আসতে পারতো, বা এখানে আমরা ইচ্ছা করলে হার্ডলিটাও দিতে পারতাম। অর্থ সবগুলোরই সেম, হার্ডলি হেড, স্কার্সলি হেড, নো সুনার হেড, সবগুলোর অর্থই সেম। জাস্ট আমরা নো সুনার হেডের এখানে দেন দিলাম, আর হার্ডলি হেড অথবা স্কার্সলি হেড থাকলে এখানে আমরা হোয়েন ব্যবহার করব। জাস্ট ডিফারেন্সটা এতটুকুই, আর বাদ বাকি সব জিনিস সেম আছে। হেডযুক্ত অংশ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট, গোয়ের পাস্ট ফর্ম আমরা ওয়েন্ট দিয়েছি। এবার আমরা চলে আসি আমাদের রুলস নাম্বার বি, এক্সাম্পল বি। ম্যান ইজ এ সোশ্যাল বিইং, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করে, মানুষ সামাজিক জীব। হি ক্যান্ট ডু, সে করতে পারে না। তাহলে আমাকে এটা মিলিয়ে দিতে হবে। এখানে রুলস যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাকে সেন্টেন্সটা মিলিয়ে দাও। তাহলে হি ক্যান্ট ডু আমরা দেই মানুষ সামাজিক জীব, যেহেতু সে সামাজিক জীব, সে সমাজবদ্ধ হয়ে বসবাস করে, সুতরাং সে যা খুশি তা করতে পারে না। সে এমন কোনো কাজ করতে পারে না যেটা তার অপরের ক্ষতি হয়। তাহলে হি ক্যান্ট ডু হোয়াট এভার হি লাইকস, হি লাইকস হোয়াট এভার হি লাইকস অথবা হোয়াট এভার হি ওয়ান্টস। তাহলে ম্যান ইজ এ সোশ্যাল বিইং, মানুষ সামাজিক জীব। হি ক্যান ডু হোয়াট এভার হি লাইকস, সে যা খুশি তা করতে পারে না। তাহলে এখানে আমরা যেই রুলসটা ফলো করেছি, এখানে আসলে কোনো রুলস নেই, কোনো স্ট্রাকচার নেই। এখানে রুলসটাই হলো আমাকে প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশ অর্থ মিলিয়ে দিতে হবে। তাহলে আমরা কিছু কিছু কমপ্লিটিং সেন্টেন্সে রুলস পাবো বা স্ট্রাকচার পাবো, আর কিছু কিছু সেন্টেন্সে কোনো স্ট্রাকচার নেই, জাস্ট আমাদের প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশ এই অর্থগত ওয়াইজ থেকে মিলিয়ে দিতে হবে, টেন্সটা ঠিক রাখতে হবে। তাহলে আমরা এখানে ক্যানট প্রেজেন্টে আছে, এই জন্য আমরা লাইকস এটাও প্রেজেন্টে রেখেছি। এবার আমরা চলে আসি সি নাম্বার। মাই টেস্ট এক্সাম ইজ গোয়িং অন, আমার টেস্ট এক্সাম চলছে। গোয়িং অন মানে চলমান। তাহলে আমার টেস্ট এক্সাম চলছে। আই স্টাডিড হার্ড, পড়াশোনা করেছিলাম ভালোভাবে। লেস্ট এই ভয়ে, নচেত নতুবা। তাহলে আমরা এখানে পেলাম যে এখানে একটা রুলস পেলাম নো সুনার হ্যাড, একটা গোল চিহ্ন দিয়ে রাখি যেগুলো রুলস পাচ্ছি। এখানে হচ্ছে লেস্ট। তাহলে মাই টেস্ট এক্সাম ইজ গোয়িং অন, আই স্টাডিড হার্ড, লেস্ট। লেস্ট থাকলে কি হয়, লেস্টের পরবর্তী অংশে শুড অথবা মাইট প্লাস V1 এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। তাহলে আমরা আই স্টাডিড হার্ড, আমি ভালোভাবে পড়াশোনা করেছিলাম। লেস্ট নচেত নতুবা এই ভয়ে পড়াশোনা করেছিলাম। আই শুড ফেল ইন দ্য এক্সাম, আই শুড ফেল ইন দ্য এক্সাম। তাহলে স্ট্রাকচারটা কি পেলাম, সাবজেক্ট শুড অথবা মাইট, এখানে মাইটও দিতে পারতাম, একই অ্যান্সার। আই শুড অথবা মাইট ফেল ইন দ্য এক্সাম। তাহলে শুড অবলিক মাইট প্লাস V1, এটা হচ্ছে স্ট্রাকচার। আর প্রথমে সাবজেক্ট লাস্টে অবজেক্ট এটা থাকবে, আমরা ভার্বের স্ট্রাকচারটা দিলাম আর কি। তাহলে আমরা প্রথম অংশের আই স্টাডিড হার্ড, এটার সঙ্গে লেস্ট যুক্ত যে অংশটা আছে তার মানে হলো যে লেস্টের মানে হচ্ছে এই ভয়ে, নচেত, নতুবা, তিনটা যে কোনোটা ইউজ করতে পারি। আই স্টাডিড হার্ড, আমি ভালো করে পড়াশোনা করেছিলাম। নচেত আই শুড ফেল ইন দ্য এক্সাম, এই ভয়ে আমি হয়তো বা পরীক্ষা ফেল করতে পারি। এখন হয়তো তোমার কাছে শুডটা একটু শুড অর্থ তো আমরা জানি যে শুড মানে উচিত। আই শুড ফেল ইন দ্য এক্সাম যদি আমি প্রথম অংশ বাদ দিয়ে পড়ি তাহলে আমি এটার অর্থ দাঁড়াবে যে আই শুড ফেল ইন দ্য এক্সাম মিনস আমার পরীক্ষায় ফেল করা উচিত। শুড মানে যদি সিঙ্গেলি বসে তাহলে উচিত, কিন্তু আগে যে লেস্ট আছে লেস্টের কারণে কিন্তু আবার এই শুডের অর্থ
চেঞ্জ হয়ে যায়, তখন আর এই সুট কিন্তু উচিত অর্থে ব্যবহৃত হয় না, লেস্টের অংশ অর্থে এই সুটটা স্ট্রাকচারালি ইউজ হয়। আমরা তাহলে 3টা রুলস শেষ করে ফেললাম। তাহলে লেসযুক্ত অংশে কি করব, লেস্টের রুলসটা হলো পরবর্তী অংশে আমরা সাবজেক্টের পরে একটা শুড অথবা মাইট বসায় তারপরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর শুড মাইট এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এবার আমরা চলে আসি আমাদের রুলস নাম্বার ডি, আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। আমি পার্টিতে অংশগ্রহণ করতে পারিনি। কুড নট দিয়েছে পাস্ট টেন্স, আমরা ক্ষেত্রে টেন্সটা খেয়াল রাখতে হবে, এটা পাস্ট টেন্স আছে, বিকজ কারণ। তাহলে এখানে আমাদের আসলে 2টা ক্লজ, মাঝখানে বিকজ বসেছে, আর বিকজ মানে হলো কারণ। তাহলে আমাকে প্রথম অংশটার সঙ্গে দ্বিতীয় অংশ মিলিয়ে দিতে হবে, এখানে কোনো স্ট্রাকচার নেই। কারণ কিছু একটা হয় নাই, হয় আমি ইনভিটেশন পাই নাই, আমি অসুস্থ ছিলাম, যে কোনো কিছু হতে পারে, বৃষ্টি ছিল, ওয়েদার খারাপ ছিল, আমি এলাকায় ছিলাম না, দেশে ছিলাম না, বা আমি ওই যেখানে দাওয়াত সেখানে ছিলাম না, উপস্থিত ছিলাম না, অনেক কিছু হতে পারে, অফিসে ছিলাম, কাজে ছিল, যে কোনো কিছু দিয়ে মিলিয়ে দিলেই আমার প্রথম অংশের অ্যান্সারটা মিলে যাবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, মূলত স্ট্রাকচার না, এটা হচ্ছে মিলিয়ে দেওয়া। তাহলে আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, আমাকে টেন্স ঠিক রাখতে হবে, কুড নট দিয়েছি সুতরাং পরবর্তী অংশে পাস দিতে হবে। আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, পার্টিতে আমি অ্যাটেন্ড করতে পারিনি বিকজ আই ওয়াজ সিক। এখানে আমি দিলাম আই ওয়াজ সিক, অন্য কিছু দিতে পারি, বিকজ আই ওয়াজ, আরো কিছু দেওয়া যায়, নট ইনভাইটেড, not invited, because I was not present, তাহলে অনেক কিছু হতে পারে। কারণ দিয়ে আমাদের প্রথম অংশের সঙ্গে অর্থটা মিলিয়ে দিতে হবে। আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, পার্টিতে অংশগ্রহণ করতে পারিনি বিকজ আই ওয়াজ সিক, পাস্ট ফর্ম দিয়েছি। আই ওয়াজ নট ইনভাইটেড, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করেছি। আই ওয়াজ নট প্রেজেন্ট, প্রেজেন্টের পাস্ট ফর্ম প্রেজেন্টই হয়। তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট প্রথম অংশের টেন্সের সঙ্গে দ্বিতীয় অংশ টেন্সটা মিল রাখতে হবে এবং অর্থটা মিলিয়ে দিতে হবে। তাহলে আমাদের 4টা জিনিস শেষ করলাম, এ বি সি ডি। এবার আমরা ইতে চলে আসি। বার্ডস ক্যান ফ্লাই, পাখি আকাশে উঠতে পারে। আই উইশ, এই আই উইশ মানে হলো অসম্ভব ইচ্ছা, অসম্ভব কল্পনা, যেগুলি আমার আসলে কখনোই পূরণ হবার নয়, এগুলোকে আনরিয়েল পাস্ট বলা হয়। এই স্ট্রাকচারটা হবে আনরিয়েল পাস্ট। আসলে পাস্টে যে অতিরিক্ত এই জিনিসটা করা যাবে না, কিন্তু আমি এখানে প্রেজেন্টে যেহেতু বসে বলছি আনরিয়েল, এই টেন্সটা হবে আনরিয়েল। যে আমি আই উইশ, প্রথম অংশে কিন্তু হিন্টস দিয়ে দিয়েছে, আই উইশের পরে তোমাকে কী লিখতে হবে এটা হিন্টস দেওয়া আছে। বার্ডস আর ফ্লাই কথাটা ইউজ করেছে, পাখি এবং উড়া। তাহলে আমারও এমন একটা অংশ বসাইতে হবে যেটা পাখি এবং উড়ার সঙ্গে মিলে, যেমন আই উইশ আই কুড ফ্লাই, আই উইশ আই কুড ফ্লাই। আমারও ইচ্ছা করে যদি আমি উঠতে পারতাম। আই উইশ মানে ইস, যদি আপনি উঠতে পারতাম। আমরা এই যে বাংলা মাঝে মাঝে এই ধরনের যে জিনিসগুলো ব্যবহার করি না, যে প্রচণ্ড ইচ্ছা আছে, আবার যদি ছোট হইতে পারতাম, আবার যদি একটু আকাশে উঠতে পারতাম, যদি আমরা আমার কাছে যদি অনেক টাকা থাকতো, এই যে এই ধরনের কথাগুলো যে বলি, আমার ওই মুহূর্তে কিন্তু ওগুলি আসলে হাতের কাছে নাই, ওই মুহূর্তে ওগুলি ওই উইশগুলো পূরণ হওয়ার সম্ভাবনা নাই। এগুলোকে সেজন্য বলা হয় কল্পনা বা ইচ্ছা প্রকাশক, অসম্ভব কল্পনা অথবা ইচ্ছা প্রকাশক। এখানে আরো কয়েকটা ওয়ার্ড আছে, উড দ্যাট আছে, হ্যাড আছে, ইফ আছে, তারপরে তোমার আই ফ্যান্সি আছে, 5টা। আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, হ্যাড, ইফ। এগুলো যে কোনোটা শুরুতে বসলেই ধরে নিতে হবে এটা অসম্ভব কল্পনাজনক কোনো কথা বলেছে, তাহলে পরবর্তী অংশে ভার্বটা হবে পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট। তাহলে আমরা এখানে ক্যানের পাস্ট ফর্ম দিয়েছি কুড। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, অবজেক্ট দিয়ে দিই, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে আমাদের 5টা শেষ হয়ে গেল। এবার আমরা 6 নম্বরে চলে আসি। ইউ আর মেকিং এ লং জার্নি, ইউ আর মেকিং এ লং জার্নি, তুমি একটা লম্বা জার্নির দিকে যাচ্ছ, লম্বা একটা জার্নিতে তুমি রওনা দিয়েছ। কিপ ইউর ফোন, সাথে ফোনটা রাখো, কিপ মানে রাখা, কিপ ইউর ফোন, তোমার সাথে ফোনটা রাখো। ইন কেস, এখানে আমাদের আসলে কোনো স্ট্রাকচার নেই, এখানে আমরা প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশ মিলিয়ে দিতে হবে। তো কেন ফোন রাখতে বলেছি, কারণ লম্বা জার্নি দিচ্ছে এবং রাস্তায় যদি কোনো বিপদ ঘটে সেক্ষেত্রে ফোন লাগবে, তার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হলে ফোন লাগবে।
তাহলে সে নিজে কোনো বিপদে পড়লে কারো কাছে সাহায্য চাওয়ার জন্য ফোন লাগবে, অনেক কারণে ফোন লাগতে পারে। এই জন্য তাকে আমরা সাজেশন দিচ্ছি সাথে যেন ফোনটা রাখে, ইন কেস অফ এমার্জেন্সি। ইন কেস অফ এমার্জেন্সি। তাহলে ইউ আর মেকিং এ লং জার্নি, কিপ ইউর ফোন ইন কেস অফ এমার্জেন্সি। এটাও দিতে পারে, আরো অনেক কিছু হতে পারে। ইন কেস উই নিড ইউ, ইন কেস ইউ নিড আস, ইন কেস ইউ নিড এনি হেল্প, অনেক কিছু হতে পারে। তাহলে প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশটা মিলিয়ে দেওয়া। তাহলে এই কিপ ইউর ফোন ইন কেস অফ এমার্জেন্সি যদি দেই তাহলে অর্থ হচ্ছে প্রয়োজনের সময়, এমার্জেন্সি গেট হলে কিপ ইউর ফোন ইউ ক্যান ইউজ ইট, অথবা কিপ ইউর ফোন ইন কেস উই নিড ইউ, আমাদের যদি তোমাকে কোনো প্রয়োজন হয়, তোমাকে যোগাযোগ করার জন্য তোমার ফোনটা তোমার সাথে রাখো। তাহলে আমরা দেখতে পেলাম যে এই অংশে আমাদের আসলে তেমন কোনো রুলস নেই, এখানে আমরা অর্থটা মিলিয়ে দিয়েছি। আই উইশ, এখানে পেলাম বিকজ, এখানে পেলাম ইন কেস, লেস্ট, ওকে, আর এখানে হোয়াট এভার। এবার আমরা চলে আসি আমাদের পঞ্চমটা শেষ, ষষ্ঠ শেষ, সপ্তম। ইউ ক্যান্ট গো দেয়ার আনলেস, লেস আনলেসের ইউজ, লেস আনলেস যদি না, ইউ ক্যান্ট গো দেয়ার তুমি সেখানে যেতে পারবে না, আনলেস যদি না দে ইনভাইট ইউ। ক্যান্ট প্রেজেন্টে আছে, এই কারণে আমরাও কি রাখলাম, প্রেজেন্টে রেখেছি। ইউ কুডন্ট যদি দিতাম, ইউ কুডন্ট গো দেয়ার আনলেস দে ইনভাইটেড দিতাম তখন। তাহলে টেন্স অনুসারে আমাদের দুই অংশের টেন্সটাই ঠিক রাখতে হবে। প্রথম অংশের টেন্স যদি প্রেজেন্ট থাকে দ্বিতীয় অংশে প্রেজেন্ট, প্রথম অংশে পাস্ট থাকলে দ্বিতীয় অংশে পাস্ট, প্রথম অংশে ফিউচার থাকলে দ্বিতীয় অংশেও ফিউচার। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কম্প্লিটিং সেন্টেন্সের বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে দুই পাশের টেন্সটাকেই সেম রাখতে হবে, তা না হলে টেন্স যদি নাড়া দেই তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা ভুল হবে। তাহলে ইউ ক্যান্ট গো দেয়ার আনলেস দে ইনভাইট ইউ, তারা যদি না তোমাকে ইনভাইট করে তুমি সেখানে যেতে পারবে না। আরো অনেক কিছু হতে পারে। ইউ ক্যান্ট গো দেয়ার আনলেস ইউ আর ওয়েল, তুমি সুস্থ থাকলে, যদি না তুমি সুস্থ থাকো তাহলে তুমি সেখানে যেতে পারবে না। আমরা এখন দেখি যে করোনাকালীন আমাদের বিভিন্ন অসুস্থতার কারণে দেখা যাচ্ছে আমরা অনেক জায়গায় কিন্তু আমাদের এন্ট্রি এখন নিষেধ। যেমন হাসপাতালে তুমি যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো অপারেশন করার আগেই তোমাকে আগে করোনা টেস্ট দিবে, যদি না তুমি করোনা টেস্টে পজিটিভ বা নেগেটিভ রেজাল্টের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত, এরকম আর কি। তাহলে ইউ ক্যান্ট গো দেয়ার, এখানে আনলেস, লেস আনলেসের ব্যবহার যদি না, এখানে একটা শর্ত আরোপ করা হয়েছে, সেখানে তুমি যেতে পারবে না যদি না আমরা এখানে দিলাম দে ইনভাইট ইউ অথবা ইউ আর ওয়েল। তাহলে আমরা সর্বশেষটা চলে আসি। ওখানে কোনো স্ট্রাকচার আছে? আনলেস, লেস আনলেসের কোনো স্ট্রাকচার না, লেস আনলেসের কোনো স্ট্রাকচার নেই, জাস্ট আমরা দুইটা অংশের অর্থটা মিলিয়ে দিব টেন্সটা সেম রেখে। এবার সর্বশেষটা চলে আসি 8 নাম্বার। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠে যাই। দেন গো ফর ওয়াক, তারপর আমি হাঁটতে বেরোই। সো দ্যাট, যাতে করে, সো দ্যাট মানে কি, যাতে করে। তাহলে আই গো ফর ওয়াক, আমি হাঁটতে বের হই, সো দ্যাট যাতে করে। আমরা হাঁটি কেন? সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটা, এটা কেন হাঁটি আমরা? আমাদের নিজেদেরকে ফিট রাখার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য, তারপরে আমার মনটাকে ফ্রেশ রাখার জন্য, বা সকালবেলা ফ্রেশ এই এয়ার যেটা আছে সেটা আমি গ্রহণ করার জন্য, অনেক কিছুই হতে পারে। তাহলে দেন আই গো ফর ওয়াক সো দ্যাট আই ক্যান বি ফিট, সো দ্যাট আই ক্যান বি ফিট, যাতে করে আমি ফিট থাকি, সুস্থ থাকি, সবল থাকি। আমরা এখানে অন্য কিছু দিতে পারি। আই ক্যান, দেন আই গো ফর ওয়াক সো দ্যাট আই ক্যান ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, সকালবেলার ফ্রেশ এয়ারটা যাতে আমি গ্রহণ করতে পারি। আই ক্যান ব্রিথ দ্য ফ্রেশ এয়ার। এরকম কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমরা দেখছি যে আসলে যেহেতু একটা অংশ দেওয়া থাকে আর বাকি অংশটা পূরণ করতে হয়, তাহলে আমরা যে কোনো কিছু দিয়েই, প্রথম অংশের সঙ্গে মিলিয়ে যে কোনো কিছু দিয়ে আমি, বা যে কোনো অর্থটাকে সেম রেখে যেভাবে আমি ইচ্ছা সেভাবেই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। এখানে আমার স্বাধীনতা আছে। দেখা গেছে যে একই সেন্টেন্স 5টা স্টুডেন্ট 5 রকম অ্যান্সার করেছে,
কিন্তু সবারটাই কারেক্ট। এখানে ফিক্সড বলা যাবে না যে এইটাই লিখতে হবে, তা না হলে ভুল। যদি আমি টেন্স সেম রেখে স্ট্রাকচার ঠিক রেখে যদি অর্থ সঙ্গে যা মিলে এরকম যে কোনো কিছু দিই, প্রথম অংশের সঙ্গে দেখা গেছে দ্বিতীয় অংশতে 5টা বা 6টা অপশন আছে, 5 বা 6 রকমভাবে দ্বিতীয় অংশ মিলানো যায়। এখন আমি যেইভাবে দিব সেভাবেই হবে, আমার এই স্বাধীনতাটা আছে। কম্পিটিং সেন্টেন্সে এমন একটা রুলস যেখানে বা এমন একটা গ্রামাটিক্যাল আইটেম যেখানে আমার এই স্বাধীনতাটুকু আছে যে সেন্টেন্সের বাকি অংশে কী বসবে এটা আমার উপর ডিপেন্ড করছে। এখানে ফিক্স কোনো কিছু বলে দেওয়া যাবে না। তাহলে এক একজন এক এক অ্যান্সার দিবে, সবারটাই কারেক্ট। তাহলে আমরা আজকে দেখতে পেলাম যে আমরা মূলত আমাদের প্রশ্নে 7টা আসে, আমি অলরেডি এখানে 8টা আলোচনা করে ফেলেছি। তো আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা রুল শিখলাম। নো সুনার হ্যাড, লেস্ট, বিকজ, আই উইশ, ইন কেস, আনলেস, সো দ্যাট। আমরা যদি বই উল্টাই দেখব যে এই যে কমন 1 2 3 4 5 6 7টা রুলস, একদম কমন 7টা রুলস, এবং বারবার ঘুরে ফিরে আসার মধ্যে 7টা মেজর রুলস নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। তো আশা করছি যে এই ক্লাসটা যদি আমরা কেউ দেখে থাকি, যারা দেখছি, আমরা এই ক্লাসটা থেকে কিছু জিনিস হলেও জানবো, শিখবো, এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা একই পদ্ধতিতে আরও নতুন গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করব, বা কম্পিটিটিভ সেন্টেন্সের আরও ফার্দার রুলস নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং কোভিড-19-এর যে স্বাস্থ্যবিধিটা আছে সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।